আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে হতে পারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও ছিলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে গল্পটা আমাকে ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক আমি আর কথা বলাতে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি নয়ন আপনাদের মাঝে একটি গল্প তুলে ধরলাম। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াবো, চলুন সরাসরি গল্পে ফিরে যাই। আমি ঢাকায় জব করি। একটি সমস্যার কারণে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। চাকরি ছেড়ে দিয়ে কি করব বুঝতে পারি না। অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করি, কিন্তু কোথাও চাকরি পাই না। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমি বাড়িতে যাব। বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেয়ে আমার ভাই ও ভাবির সঙ্গে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সঙ্গে একটি পুকুর আছে। আমার ভাবি বলে পুকুরটা নাকি অনেক পুরনো, আর পুকুরটার কিছু কথা বা কুসংস্কার সবার মুখ থেকে শোনা যায়। সেই পুকুরটা থেকে যদি কেউ কিছু চাইতো তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিত সেই পুকুর থেকে। কে দিত এটা কেউ জানে না, হয়তো বা এখানে কোনো জিন বা ভূত থাকতে সে দিয়ে দিত। এসব কথাই বলে গ্রামবাসীরা। গ্রামবাসীদেরকে আমি বেশ ভালোভাবে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম। গ্রামবাসীরা ঠিক এই কথাগুলোই বলে। কেউ একজন নাকি সেখান থেকে তার মেয়ের বিয়ের জন্য কিছু জিনিসপাতি নিয়েছিল, সেগুলো আর ফেরত দেয়নি। তারপর থেকে নাকি এই পুকুর থেকে আর কেউ কিছু পায় না। কেউ যদি সাহায্য চায় সে আর দেয় না। এরকম কুসংস্কার আমাদের এলাকাও আছে। শুধু আমাদের এলাকা না, প্রায় অনেক জায়গায় ঠিক এই কথাগুলোই বলে থাকে। যাই হোক, আমি এসব বলবো না। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি আর আজে বাজে কোনো কথা বলি না, সরাসরি আমার ঘটনায় চলে যাই। সেই পুকুরে আমি বেশ কিছুদিন রাত্রে সেখানে ছিলাম। সেই পুকুরটির উপর একটি পুরনো বট গাছ আছে। লোকেরা বলে সেই বট গাছে নাকি জিন থাকে। আমি প্রথমে বিশ্বাস করিনি। পরবর্তীতে যেই ঘটনাগুলো আমার সামনে ঘটে গিয়েছে, এটা দেখার পর থেকে আমি আর অবিশ্বাস করিনি। আমি মেনে নিয়েছি সেই বট গাছে কিছু না কিছু তো অবশ্যই থাকে। সেই বট গাছে কি দেখেছিলাম এটা আপনাদের মাঝে প্রকাশ করব। সে বট গাছের কাছে বেশ কিছুদিন থাকলাম আমি। হঠাৎ করে একদিন রাত্রেবেলা, রাত ঠিক 10টার মতো বাজে, সেই সময়ে সেই বট গাছের উপরে ডালে দুইটা আগুনের দল আমার চোখে পড়ল। আমি প্রথমে অবিশ্বাস করলাম, পরবর্তীতে দেখলাম না, এটা বাস্তবে আগুনের দলা। আমি ওখান থেকে দুইবার ঢিল মারলাম। প্রথমটা লাগলো না, পরেরটা একটি আগুনের দলাতে লাগার সঙ্গে সঙ্গে কেউ একজন চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের আওয়াজ শুনে আমি কি বলবো বুঝতে পারি না। আমি ভেবেছিলাম হয়তো বা কেউ গাছের পিছনে আছে, তাকে লেগেছে। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। সেই ঢিলটা কোনো মানুষকে লাগেনি, বরঞ্চ সেই আগুনের দলাটাকে লেগেছে। সেই আগুনের দলাটা কোনো মানুষ না, ওটা একটা জিন ছিল। হয়তোবা সেই গাছে ওই আগুনের দলাতে ঢিল মারাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি ওখান থেকে দৌড়িয়ে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে আসি। সেখানে আসার পর থেকে আমার প্রচণ্ড জ্বর, বেশ 2 থেকে 3 দিন একটানা জ্বর থাকলো। তারপরে ওষুধপাতি খেয়ে কিছুটা কমেছে। আমি পরের দিন রাত্রেবেলা সেই পুকুরের উপরে সে বট গাছের সামনে দিয়ে বসে পড়ি। কেউ একজন কান্না করতেছে, আমার কানে বেশ ভালোভাবেই পড়লো। কেউ কান্না করতেছে, আমি কি বলবো বুঝতে পারি না। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজলাম, কিন্তু কাউকে দেখি না। তারপরে আমি হঠাৎ করে সেই গাছের ডালের দিকে লক্ষ্য করলাম, একটি লোক গাছের ডালে বসে আছে। মানুষটা অনেক সুন্দর দেখতে। সে এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। হয়তোবা আমি মনে করেছিলাম আমাকে বেশ অনেকদিন যাবতীয় চেনে, কিন্তু লোকটিকে, তার চেহারাটা বেশ ভালোই দেখতে। লোকটি অনেক সুন্দর। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? গাছের ডালে এত রাত্রে কি করো?
লোকটি আমার কথায় কোনো উত্তর দেয় না। পরে আবারও জিজ্ঞেস করলাম। তখন সে বলল, আমাকে তুমি চিনবে না, আমি তোমাকে বেশ ভালোভাবেই চিনি। আমি লোকটিকে বললাম, আমাকে চেনো? তুমি আমার পরিচয় জানো? লোকটি আমাকে বলল, হ্যাঁ, আমি তোমাকে বেশ ভালোভাবেই চিনি। আমি বললাম, আচ্ছা, কে তুমি? তোমার পরিচয় দাও। লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আমি কি জানি মনে হলো, আমি উপর দিকে তাকালাম। উপর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার চোখের উপরে কি জানি একটা পড়ল। আমি চোখে হাত দিলাম। হাত দিয়ে দেখি পানির মতো তরল কিছু। আমি হাতটা আমার চোখের সামনে ধরতে দেখলাম এটা তো অন্য কিছু না। যে জিনিসটা আমার চোখে পড়লো এটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। এটা দেখলাম রক্ত, তাজা রক্ত আমার চোখে পড়েছে। আমি তো প্রচণ্ড ভয় পাই। আমি উপরে বেশ ভালোভাবে খুঁজি, কিন্তু কোথাও রক্তের কোনো নিশানা পাই না। কিন্তু রক্ত তো আমার চোখে পড়েছে, আমার হাতে এখনো লেগে আছে রক্ত। রক্তটা পড়লো কই থেকে? আমি চতুর্দিকেও বেশ ভালোভাবে খুঁজি, কিন্তু কোথাও দেখি না। রক্ত পড়ে আছে এরকম কোনো নিশানা আমার চোখে পড়ে না। আমি দৌড়ে ওখান থেকে চলে আসি। এসে ঘরের ভেতরে ঢুকে পড়ি। কি করব বুঝতে পারি না। রক্ত কোথা থেকে এলো এই চিন্তায় আমার যেন সারা রাত ঘুম হয়নি। পরের দিন সকালবেলা আবারও ঠিক পুকুরের উপরে গেলাম, যে চতুর্দিকে খুঁজি রক্তটা আসলে কই থেকে এলো। তখনই মনে পড়লো আমার সেই বট গাছের কথা। লোকজন বলতো সেই বট গাছে নাকি জিন থাকে। সেই জিনের ভয়টি আমার মনের ভিতরে বসে গেল। আমার প্রচণ্ড জ্বর। জ্বরে যেন আমি দাঁড়াতে পারি না, বিছানায় শুয়ে থাকি। ডাক্তার এসে আমাকে ওষুধ লিখে দিয়ে যায়। আমি বিছানা থেকে উঠতে পারি না, ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছি। 2 থেকে 3 দিন বিছানা থেকে উঠি না। এ কয়দিন আমার ভাই আমাকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলো না। আমার ভাই মনে করেছিল হয়তো বা এমনিতেই জ্বর। কিন্তু ভালো না হওয়ার কারণে আমার ভাই আমার কাছে এলো, এসে আমাকে বলতে যে, আচ্ছা, তোরে এত তাড়াতাড়ি এভাবে জ্বর এলো তার কারণ কি? তুই কি কিছু দেখে ভয় করেছিস? আমি বললাম, না, তেমন কিছু না। আমি তো জানি আমি ভয় পেয়েছি এটা শুনলে আমার ভাই হাসাহাসি করবে, এমনকি আমার ভাবিরও হাসাহাসি করতে পারে। তাই আমি কিছু স্বীকার করলাম না। পরে আবার আমার ভাই আমাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বল, মিথ্যা কথা বলিস না। আমি বললাম, না, কিচ্ছু না, এমনিতেই জ্বর। তার কিছুদিন কেটে গেল, জ্বরটা অনেকটাই কমে গেল। আমি আবারও সেই সন্ধ্যার পরে সেই পুকুর পাড়ে চলে যাই। পুকুর পাড়ে যেতেই আচমকা বাতাস এসে যেন আমার শরীরটা শীতল করে দিয়ে গেল। আমি মনে করেছি হয়তো বা এমনিতেই বাতাস, কিন্তু বিষয়টা একটু অস্বাভাবিক মনে হলো যখন আমি ওখান থেকে চলে এলাম। চলে আসার সঙ্গে সঙ্গে আচমকা বাতাসটি থেমে গেল। আমার মনে কিছুটা সন্দেহ জাগলো। আমি ঠিক আবারও সেই বট গাছের কাছে গেলাম। আবারও বাতাস। আবারও ওখান থেকে চলে এলাম, বাতাস নেই। এরকম আরও 2 থেকে 3 বার দেখলাম, সেম একই ঘটনা। বিষয়টা একটু অস্বাভাবিক, কি করব বুঝতে পারি না। আমি দৌড়ে ওখান থেকে চলে আসি। এসে ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়ি, কাউকে কিছু জানাচ্ছি না। আমার ভাই আমার ঘরে এলো, এসে বলতেছে কালকে আমরা চলে যাব। কিন্তু আমার তো এখান থেকে চলে গেলে হবে না, বিষয়টা আমার দেখতেই হবে। সেই বট গাছের রহস্যটা কি এটা আমার জানতেই হবে। আমি আমার ভাইকে বললাম, আর 2-3 দিন থাকি, আমার এখানে অনেক ভালো লাগতেছে। জ্বরের কারণে তো কোথাও ঘুরতেও পারিনি। আমার ভাবি বললো, আচ্ছা, সমস্যা নেই, থাকো। কিন্তু আমার ভাই থাকতে রাজি হয় না। আমার ভাবি জোর করার কারণে আমার ভাই ওখানে থাকতে রাজি হয়। আরও 2 দিন সময় পেয়েছি। 2 দিনে সেই বট গাছের রহস্যটা উদ্ঘাটন করব, সেই সিদ্ধান্ত নিলাম। কিন্তু একা তো পারবো না, আমার সঙ্গে আরেকজনের থাকতে হবে। সে কে? কাকে আমার সঙ্গে নেই। চিন্তা ভাবনা করতেছি। চিন্তা করতে করতেই মনে পড়লো আমার ভাবির কথা। আমার ভাবিকে আমি সব ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমার ভাবিকে আমি সব ঘটনা খুলে বললাম।
আমার ভাবিও আমাকে সাহায্য করতে চাইলো। পরের দিন সকালবেলা আমি আর আমার ভাবি মিলে পুরো গ্রামটা তল্লাশি করি। কোনায় কোনায় প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখি সেই রক্তের কোনো নিশানা পাই কিনা, কিন্তু না, সারাদিন খুঁজি, কোথাও কোনো রক্তের নিশানা পাই না। আমার মনে হলো সেই বট গাছের কথা। চলে গেলাম সন্ধ্যার আগে সেই বট গাছের কাছে। বট গাছটা বেশ ভালোভাবে দেখলাম। বট গাছটা অনেক বড়। বট গাছের এক প্রান্তে একটি গাছ, সেই গাছটা একটু অস্বাভাবিক। গাছটা যেন পুরো বট গাছটাকে পেঁচিয়ে নিয়ে আছে। আমি গাছটির শরীরে হাত দিলাম। গাছটি আমার একটু অস্বাভাবিক মনে হলো, কারণ এই গাছটি আমি আগে কখনো দেখিনি। এবারই প্রথম, ফার্স্ট টাইম আমি এই গাছ দেখলাম। আমি জানি না গাছটির নাম কি। সেই গাছটা বেশ ভালোভাবে দেখলাম। গাছটা অনেক চিকন কিন্তু অনেক বড়, খুবই লম্বা গাছ। পুরো বট গাছটাকে ঘিরে নিয়ে আছে সেই গাছটি, কিন্তু তুলনামূলকভাবে গাছটি অনেক চিকন। আমার তেমন অস্বাভাবিক কিছু মনে হলো না। শেষ পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম রাত্রেবেলা একা বসে বট গাছের কাছে। ঠিক রাত যখন 12টা বাজে, সেই সময় আমি বট গাছের উদ্দেশ্যে রওনা দিই। বট গাছের কাছে চলে আসি। বট গাছের কাছে আসতেই আচমকা শিয়ালের ডাক। শিয়াল খুবই জোরে জোরে ডাকতেছে। শিয়ালের ডাক দেখে আমার মনে ভয় জন্মিল। একবার মনে হচ্ছে আমি বট গাছের কাছে যাব না, আবারও মনে হচ্ছে না, বট গাছের কাছে আমার যেতেই হবে। শেষ পর্যায়ে আমি বট গাছের কাছে চলে এলাম। বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। আচমকা আবারও বাতাস এসে আমার শরীরটা ঠান্ডা করে দিয়ে গেল। আমি বট গাছের কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এখানে আছো? থাকলে আমার সামনে এসো, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কেউ কোনো উত্তর দেয় না। তারপরে আবারও জিজ্ঞেস করলাম, সেবারে উত্তর দেয় না। 3বারের মাথায় আচমকা কেউ একজন চিৎকার দিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমার সামনে দাঁড়িয়ে আমার গলাটা চেপে ধরে। আমি লড়তে পারি না। কে আমাকে গলাটা চেপে ধরলো তাকে দেখতেও পারতেছি না। আমি অনেক কষ্টে আমার গলা থেকে তারা হাতটা সরিয়ে নিয়ে তার দিকে তাকাতেই যেন আমি হতভম্ব হয়ে গিয়েছি। এত ভয়ানক চেহারা, তার মুখটা পুরোটা যেন উড়ে গিয়েছে, এরকম যেন একটা চেহারা তার। লোকটি খুবই ভয়ঙ্কর দেখতে, একজন পুরুষ মানুষ। তবে তার ফেসের সঙ্গে কিছুটা মিল পাচ্ছি সেই লোকটির, যে লোকটি কয়েকদিন আগে আমার সঙ্গে কথা বলেছিল। আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি সেই লোক যে আমার সঙ্গে কিছুদিন আগে কথা বলেছিলে? লোকটি খুবই রহস্যময় একটি হাসি দিয়ে উঠল। হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি সেই লোক যে তোর সঙ্গে কথা বলেছিলাম। তুই খুব বড় ভুল করেছিস এই বট গাছের কাছে এসে। তোকে তো মরতেই হবে। এবার তোকে কেউই বাঁচাতে পারবে না। এখানে যে আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। সেটা গ্রামবাসী তোকে বলেনি? সব কথা বলেছে গ্রামবাসী, এই কথাটা বলেনি এখানে যে আছে সে মরে? আমি বললাম, না, আমাকে বলেনি। তুমি এসব কাজ কেন করতেছ? কেন লোকজনকে তুমি মেরে ফেলতেছ? কি কারণে? এই গ্রামবাসী তোমার কি এমন ক্ষতি করেছিল? লোকটি আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না। আমি ওখানে বেশ ভালোভাবে তাকে দেখতেছি। লোকটিকে যতই দেখতেছি তত যেন আমি অবাক হয়ে যাচ্ছি। লোকটি একটু ভয় পেয়ে আছে, অথচ সে একজন জিন। জিন এভাবে থাকে? আমার মনে যেন ঘটকা লাগলো। এর ভিতরেই আচমকা কোথা থেকে জানে একটি কবিরাজ এসে হাজির হয় আমার কাছে। কবিরাজ মন্ত্র পড়তে পড়তে হাজির হয়ে পড়ল। সেই লোকটি আমার সামনে থেকে আচমকা দৌড়ে দিয়ে
বট গাছের পিছনে লুকিয়ে পড়ে। কবিরাজ আমার সামনে এলো, এসে বলতেছে, তুই বেরিয়ে আয়, আমার সামনে আয়, আমার সামনে এসে কথা বল, তুই কাকে মারবি, আমাকে মারাই, আমার সামনে আয়। লোকটি আচমকা ভয়ানক একটি হাসি দিয়ে আমার সামনে এলো। কবিরাজ তার গলাটি চেপে ধরল, ধরে কি জানি মন্ত্র পড়তে পড়তে তার হাত থেকে একটি বোতল বের করলো, বের করে তাকে বোতল বন্দি করলো। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, আপনাকে এখানে কে নিয়ে এসেছে, আপনি এই লোকটিকে বোতল বন্দি কেন করলেন, তাকে ছেড়ে দিন। কবিরাজ আমার কোনো কথাই শোনে না। কবিরাজ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে কি জানি বলল, আমি ঠিকভাবে বুঝতে পারলাম না। কবিরাজ ওখান থেকে চলে গেল। এই ভিতরেই আমার ভাই এবং আমার ভাবি এলো আমার সামনে। এসেও আমার ভাই বলতেছে, তুই এখানে এসে মোটেও ঠিক কাজ করিসনি, জানি না তোর জন্যে কত বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, ওখান থেকে আমরা চলে আসি পরের দিন সকালবেলা। এসে আমার ভাবির সঙ্গে আমি বেশ ভালোই ঝগড়া করি সেই দিন, কারণ আমি সেই বটগাছের রহস্যটা উদ্ঘাটন করতে পারিনি, শুধুমাত্র আমার ভাবির কারণে। আমার ভাবি সব কথা আমার ভাইকে বলেছে, তার কারণে আমার ভাই সেই কবিরাজকে নিয়ে এসেছিল, এসে সে লোকটিকে বন্দি করেছে। জানি না আমার সামনে কি অপেক্ষা করতেছে। এই ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি জানি না সামনে আমি বাঁচব কিনা, কারণ সেই বট গাছে একটা দুটা না 6-7টা জিন বাস করে। একটাকে বন্দি করেছে শুধু আমার জন্যে, আরগুলো তো ওখানে আছে, তারা যদি আমার কোনো ক্ষতি করে দেয় তাইলে আমি কি করব? কবিরাজ তখন কোথা থেকে আসবে আমি জানি না, আমি কতদিন বেঁচে থাকব। এই ভয়টা আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়, কবে জানি কোন জিন এসে আমাকে মেরে ফেলে। এরকম নানান খারাপ চিন্তা ভাবনা আমার মাথার ভিতর পাক পারে। যাই হোক সুমন ভাই, আমি বাড়তি কোনো কথা বলবো না। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাইলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াবো না, গল্পটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর কোনো কথা বলবো না। আপনারা ভালো থাকবেন, সুমন ভাই বিশেষ করে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, নয়ন ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমি আশা করব আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটিতেও অবশ্যই অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না। এরকম ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01961356608। আবারও বলছি 01961356608। আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি 00@gmail.com। আপনার সঙ্গে ঘটে যাওয়া এরকম ভয়ানক ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন। অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী
ভূত ভূতের বাড়ি ভূতের বাড়ি